চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের বাংলা মডেল প্রশ্নোত্তর সেট নম্বর 1 নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর দেরি নয়, এবার আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। তোমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে মডেল প্রশ্ন সেট নম্বর 1। আমি বেশ কয়েকটা প্রশ্নই তোমাদের দিব, তা এটা সেট নম্বর 1। আশা করি এই প্রশ্ন ধারাবাহিকভাবে তুমি যদি পড়ে যাও তাহলে তোমার 100% নম্বরেই তুমি কমন পাবে। তা আমরা প্রশ্নটা একটু বড় করে দেখি এবং তার আগে একটু তোমাদের বাংলা সিলেবাসটা দেখি। তোমাদের অনেকের স্কুলে একটু ব্যতিক্রম হলেও হতে পারে, তবে এই যে সিলেবাসটা একটা তোমার বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস। বাঘা যতীন, আদর্শ ছেলে, ওঠো, গোমা, ভারত লক্ষ্মী, যতীনের জুতো, নইলে, ঘুম পড়ানি, মায়াদ্বীপ, ঘুম ভাঙানি। এবং ভাষাপাঠের মধ্যে আছে প্রতিশব্দ, দিনলিপি এবং অনুচ্ছেদ রচনা। তোমরা এই প্রশ্নের মধ্যে সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে, ভাষাপাঠ, হ্যাঁ, কবিতা, গল্প, সমস্ত প্রশ্নের উত্তরেই। যাই হোক, আমরা প্রশ্নটা একটু ভালো করে দেখি। মডেল প্রশ্ন নম্বর 1 এবং দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 1 নম্বরে টোটাল 11টি প্রশ্ন আছে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 নম্বরে কবির নামসহ আদর্শ ছেলে কবিতার 8 লাইন মুখস্থ লিখো। 3 নম্বরে শূন্যস্থান। 4 নম্বরে শব্দার্থ, কোনো কোনো স্কুলে শব্দার্থ দিবে, আবার কোনো কোনো স্কুলে নাও দিতে পারে। যাই হোক, তোমাদের স্কুলকে বেশি প্রাধান্য দিই, স্কুলে যেটা যেটা দেয় সেই অনুসারে তোমরা ভালো করে প্রস্তুতি নিবে। তো এই তোমাদের প্রশ্নটা সম্পূর্ণভাবে দেখলাম এবং দেখুন 8 নম্বরে প্রতিশব্দ লেখো এবং 9 নম্বরে হচ্ছে তোমার জন্মদিন বিষয়ে দিনলিপি লিখো, হ্যাঁ, অথবা রচনা লিখো, যে কোনো বা অনুচ্ছেদ যেটা তোমাদের স্কুলে যেভাবে পড়িয়েছে সেভাবে তোমরা প্রস্তুতি পাবে। যাই হোক, আমি প্রথমে সরাসরি প্রথম প্রশ্নের উত্তরে চলে যাই। পৃথ্বীনাথ মুখোপাধ্যায় কার দৌহিত্র? পৃথ্বীনাথ মুখোপাধ্যায় বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের দৌহিত্র। জ্যোতির মায়ের নাম কি? জ্যোতির মায়ের নাম ছিল শরৎ শশী। কুসুম কুমারী দাসের কোন কোন পত্রিকা প্রকাশিত হতো? কুসুম কুমারী দাসের কবিতা মুকুল, প্রবাসী, হ্যাঁ, তারপর গ্রন্থবাসী পত্রিকা প্রকাশিত। যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত? যখন যতীনের ঘুড়ি ছিঁড়ে যেত তখন যতীন আঠার জন্য রান্নাঘরে উৎপাত করত। এরপরে 5 নম্বরে 1-5, কবি অজিত দত্ত কোন বিখ্যাত পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন? কবি অজিত দত্ত প্রগতি পত্রিকার, হ্যাঁ, সঙ্গে যুক্ত ছিলেন। মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? মায়াদ্বীপ গল্পের কথকের নাম সুনীল গঙ্গোপাধ্যায়, বাড়ির সকলের নীলু। গল্পে উল্লেখিত বানবাসী দ্বীপটির নাম কি ছিল? গল্পে উল্লেখিত বানবাসী দ্বীপটির নাম ছিল মায়াদ্বীপ। এবার 8 নম্বরে 1-8, মোহিতলাল মজুমদারের লেখা 2টি কাব্যগ্রন্থের নাম লেখো। হ্যাঁ, বিস্মরণী ও স্বর্গরল। তারপরে গান গেয়ে কারা ডাকে? গান গেয়ে পরীরা ডাকে। কবিতায় কথক রাত জেগে বাইরে কি দেখে? কথক রাত জেগে বাইরে জ্যোৎস্না রাতের প্রকৃতির মনোরম রূপ দেখে। জ্যোতির বড় মামার পেশা কি ছিল? জ্যোতির বড় মামার পেশা ছিল ওকালতি। যাই হোক, তোমরা 11টি প্রশ্ন পড়েছো। এবার দেখো, কবির নাম সহ আদর্শ ছেলে কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লিখো। আদর্শ ছেলে কি লিখেছে? কুসুম কুমারী দাস। আমাদের দেশ হবে সেই ছেলে কবে, কথায় না বড় হবে, কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ সহিত হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাও কি নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। এই 8 লাইন সুন্দর করে তোমাদের লক্ষ্য রাখবে যেন বানাম ভুল না হয়। এবারে শূন্যস্থান পূরণ 3-এর 1 নম্বরের প্রশ্ন। ড্যাশ জোরে কখনো এই বিদ্রোহ দমন করা যাবে না? গায়ের জোরে। তারপরে গ্রীষ্মের দুপুরে রঙিন ড্যাশ চোখে দিলে আরাম বোধ হয়? চশমা। তারপরে যেখানে কুস্তিগিরির অভ্যাস, শরীর চর্চা করেন সেই জায়গাটিকে কি বলা হয়? আখড়া। বাংলার একজন বিখ্যাত কুস্তিগির হলেন গামা পালোয়ান। বাড়ি থেকে বেরোনেই মুশকিল যদি ড্যাশ ভ্যাপাচাকা খায়। লক্ষ্মীটি শব্দটি কথায় যে অর্থে ব্যবহার করা হয়েছে? ভালো ছেলে। শব্দার্থ লিখো যে কোনো 5টি। আগুয়ান, কল্যাণ, চেতনা, জোড়াতোড়া, বেঘোরা, ভৌরে, বেচারি। আগুয়ান এগিয়ে যাওয়া, কল্যাণ মঙ্গল, জোড়াতোড়া গোজামিল, বেচারি নিরীহ, বেঘোরে অজ্ঞান হওয়া, ভৌরে উড়ে যাওয়া, হ্যাঁ, চেতনা জ্ঞান। এরপরে আমরা 5 নম্বর প্রশ্ন, কথায় না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? কবি বোঝাতে চেয়েছেন যে, কথাটা 2 নম্বরের প্রশ্ন, কবি বোঝাতে চেয়েছেন যে কথায় নয় কাজেই মানুষকে চেনা যায়। কথায় নয় কাজে দিয়ে মানুষকে অন্য মানুষ থেকে আলাদাভাবে চেনা যায়। কাজে যে দক্ষ, যে দক্ষ সে কী করে, হ্যাঁ, মানুষকে থেকে আলাদাভাবে জানা যায়। কাজে যে দক্ষ সে জীবনে বড়ও হতে পারে। তারপরে প্রত্যেক
দেশবাসী কি প্রতিজ্ঞা করা উচিত? প্রত্যেক দেশের মানুষের প্রতিজ্ঞা করা উচিত যেন তারা দেশবাসীর জন্য কাজ করবেন, দেশের মানুষের কাজ করবেন, দেশের মানুষকে ভালোবাসা দেবেন। প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকা, এমন বন্দোবস্তর কারণ কি? বাংলাদেশ মূলত নদী প্রধান, তাই যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকো। এই কারণে প্রত্যেক বাড়িতে নিজস্ব নৌকা থাকতো। হ্যাঁ, মায়াদ্বীপ ওনারা থাকেন, ওদের প্রসঙ্গে একথা বলা হয়। কাদের প্রসঙ্গে? এখানে ওনারা বলতে অশরীরী আত্মাদের বলা হয়েছে, সাধারণ মানুষের কাছে যারা ভূত নামে বেশি পরিচিত। আমাদের আজও দৃঢ় বিশ্বাস, কোন দৃঢ় বিশ্বাসের কথা কথক শুনিয়েছেন ঘটনা এত বছর পরও? হ্যাঁ, কোন ছবি তিনি ভুলতে পারেননি? কথকের আজও দৃঢ় বিশ্বাস যে তিনি একটি জলকন্যাকে দেখেছিলেন এবং জলকন্যাটি কথকের দিকে তাকিয়েছিল। ঘটনা এত বছর পরও কথক জলকন্যা হীরের মতো জল জল চোখ দুটি ভুলতে পারেননি। মোরা আছি গানে মেতে, এখানে মোরা বলতে কাদের বলা হয়েছে? তারা গান গেয়ে কি বলেছিল? এখানে মোরা বলতে পরীদের কথা বলা হয়েছে। তারা গান গেয়ে বলেছিল যে তারা এই আলো অন্ধকার ভালোবাসে, বনময় ঘুরে ঘুরে গান গায়, আর তারা সব সময় খুশিতে থাকে। কবিতায় বর্ণিত বনভূমি নির্ঝুম কেন? পূর্ণিমা রাতে চাঁদের আলোয় রাতে অন্ধকার দূর হয়ে গেছে, পরীদের গানের সুর যেন ধ্বনিত হচ্ছে চারিপাশে, এইভাবে সমগ্র বাতাস প্রবাহিত হচ্ছে। এরকম পরিবেশ যেন এক কল্পনালোকে উপস্থিত করেছে, তাই মনে হচ্ছে বনভূমি নির্ঝুম হয়ে গেছে। তারপরে জ্যোতি কিভাবে সাঁতার শিখিয়েছিল? এটা 6 নম্বর, অর্থাৎ তোমার 3 নম্বরের প্রশ্ন। জ্যোতি নিজের মায়ের কাছে সাঁতার শেখে। জ্যোতির মা খুব নির্ভয় প্রকৃতির মানুষ ছিলেন। তিনি নিজের একমাত্র পুত্রের কোমরে শাড়ির একটা খোঁটা দিয়ে বেঁধে আর প্রাপ্ত শক্ত হাতে ধরতেন। তারপর ছেলেকে নদীর জোয়ারের জলে ছুড়ে দিতেন। জোয়ারের জলের সঙ্গে হাত পা ছুটতে ছুটতে যেই ছেলে অবসন্ন হয়ে পড়তো, মা তখন দ্রুত হাতে তাকে তুলে নিতেন। এভাবেই জ্যোতি সাঁতার শিখেছে। সবাইরই রয়েছে কাজ। বিশ্ব মাজারে তুমি বড় হয়ে কোন কাজ করতে চাও? কেনই বা তুমি সে আর করতে চাও? লেখো। আমি বড় হয়ে দেশের কাজ করতে চাই। আমি দেশের কাজ করতে চাই কারণ দেশের কাজ করলে তবেই দেশের প্রকৃত কল্যাণ করা হবে। দেশের প্রকৃত কল্যাণ সেই করতে পারে যে দেশের কাজ করে। দেশের কাজ বলতে জনগণের জন্য কিছু কাজ করাকেই বোঝায়। তাই আমি বড় হয়ে দেশের জন্য এমন কাজ করতে যাতে দেশের কল্যাণ হয়। আদর্শ ছেলে কে? প্রধানত কোন কোন বৈশিষ্ট্য অধিকারী হতে হবে? আদর্শ ছেলে এমন এক ছেলে যে মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন নিয়ে মানুষ হবার শপথ নেবে। মানুষ হওয়ার যার জীবনের লক্ষ্য, যার জীবনে প্রকৃত মানুষ হওয়াই একমাত্র উদ্দেশ্য, যে জীবনে কখনো বিপদে পিছপা হয় না, বরং বিপদে এগিয়ে যাওয়াই তার জীবনের প্রকৃত উদ্দেশ্যে। কখনো কর্মভয়ে ভীত হয় না, বরং কর্ম যার কাছে চলার পথের সে কাজ করুক না কেন অত্যন্ত ধৈর্যের সঙ্গে চমৎকারভাবে সম্পন্ন করে, এমন ছেলেই দেশের কল্যাণ করতে পারবে। এমন ছেলেই আদর্শ। হ্যাঁ, লোকমুখে কোন দ্বীপটি মায়াদ্বীপ নামে পরিচিত? তার এমন নামকরণের সম্ভাব্য কারণ বুঝিয়ে দাও। পিংলা নদীতে যেখানে 2 ভাগে ভাগ হয়ে গেছে, সেখানে ঘরবাড়িহীন গাছপালাতে ভরপুর একটি দ্বীপ চোখে পড়ে। এই দ্বীপটি লোকমুখে মায়াদ্বীপ নামে পরিচিত। এই দ্বীপটি সবসময় লক্ষিত হয় না। যখন নদীতে জল বেশি থাকে অর্থাৎ বন্যা হয়, তখন দ্বীপটি জলের তলায় চলে যায়, অদৃশ্য হয়ে যায়। আবার জল কমলে জেগে ওঠে, তাই দ্বীপটির নামকরণ করা হয়েছে মায়াদ্বীপ। বাড়ির বাইরে পৃথিবীতে মানিয়ে চলবার জন্য তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করবে? বাইরের পৃথিবীতে চলাফেরা করার জন্য আমি নিজেকে বিশেষভাবে দক্ষ করে তুলব। একই সঙ্গে শারীরিকভাবে সক্ষম ও দ্রুত গতি সম্পন্ন হওয়ার চেষ্টা করব, যাতে সহজেই বাস ট্রাম ধরতে পারি। সেই সঙ্গে দীর্ঘক্ষণ ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকার অভ্যাস তৈরি করব। প্রতিশব্দ লিখো। এবার আমরা 7 নম্বরের প্রশ্ন চলছি। যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। রবি, শশী, বায়ু, রাত্রি, ভুবন, পৃথিবী, নদী, আকাশ, জল। রবি সূর্য, তপন, মিহির, যে কোনো তোমার দুটো কমপক্ষে লিখবে। শশী ইন্দু, চাঁদ, সোম। তারপরে বায়ু সমীর, পবন, বাতাস। রাত্রি রজনী, নিশি, নিশা। ভুবন জগৎ, পৃথিবী বসুন্ধরা, পৃথিবী বিশ্ব জগৎ বোম। তারপরে নদী গাং, শরীর সুতস্বিনী। তারপর আকাশ গগন, নভ। তারপর অন্তরিক্ষ জল, অপ, নীর, পানি, বীর, পথ, সড়ক, রাস্তা, মার্গ, গৃহ, আবাস, ভবন, বাড়ি, বাগান, উদ্যান, কানন। তোমরা এই প্রশ্নটা কোনো কোনো স্কুলে 1 নম্বরের প্রশ্ন হিসেবেও থাকতে পারে। যাই হোক, আমি হাফ নম্বরে দিলাম। নিচের 2টি স্তম্ভের শব্দে মিলিয়ে বিপরীত শব্দ লেখো। শেষ, শুরু শব্দ, এটা 7 নম্বরে। দিবস, রাত্রি, অপেক্ষা, অনপেক্ষা, জোয়ার, ভাটা, শান্ত, অশান্ত, দুঃখ, সুখ, স্বাধীনতা, পরাধীনতা। এবার আমরা 8 নম্বরের প্রশ্নগুলো। এবার আমরা 9 নম্বরের প্রশ্ন। তোমার জন্মদিন বিষয় দিনলিপি লিখো অথবা রচনা লেখো। ঈশ্বরচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, বিপ্লবী, নেতাজি সুভাষচন্দ্র, ছাত্র জীবনে, খেলাধুলা। তোমরা যে সবগুলোই পড়বে যখন তোমরা প্রস্তুতি নিবে, তারপর পরীক্ষার হলে তোমাদের স্কুলের
নির্দেশনা অনুসারে অ্যান্সার করবে। যাই হোক, আমরা তোমার জন্মদিন বিষয়ে দিনলিপি লিখবো। 2রা জানুয়ারি 2021, আজ আমার জন্মদিন। প্রতি বছর এই দিনটার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি। সকালে উঠে আজ আমি মা বাবাকে প্রণাম করে দিন শুরু করলাম। বাবা আমাকে কাল যে নতুন জামাটি কিনে দিয়েছে সেটা আমি আজ পরেছিলাম। তারপরে বসার ঘরে এসে দেখি মা আমাকে নিয়ে মন্দিরে যাবার জন্য তৈরি হয়ে বসে আছে। মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করলাম, মা আমার নাম করে পুজো দিল। দুপুরে খেতে বসে দেখি মা আমার সব পছন্দের রান্না করে সাজিয়ে আমাকে খেতে দিয়েছে। আনন্দে আমার চোখে জল এসে গেল। এখন শীতকাল বলে মা আমাকে আজ নতুন গুড় দিয়ে পায়েস করে খাওয়ালো। বাবা আজ আমায় একটা গিটার উপহার দিয়েছে। আমি বাবাকে কিছুদিন ধরে গিটারের জন্য বায়না ধরেছিলাম। বাবা মনে রেখে আমাকে আজ সেটা উপহার দেন। সন্ধ্যাবেলা আমার বাবা মা আজ আমার কিছু বন্ধুদের ডেকে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে। আমি এখন দুপুরের খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিচ্ছি। একটু পরে সন্ধ্যার জন্য তৈরি হয়ে বসার ঘরে গিয়ে হাজির হব। আমার জন্মদিন বিষয়ে এই দিনলিপিটি লেখা হলো। এরপর আমাদের অথবার যে রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে একটা অনুচ্ছেদ, সেটা আমরা এখন পড়তেছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ইংরেজি 1861 খ্রিস্টাব্দে 7ই মে, বাংলা 1268 সনের 25শে বৈশাখ কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তৎকালীন সমাজে ঠাকুর পরিবার ছিল ধন সম্পত্তি ও সম্মানে খুবই উচ্চ পর্যায়ের। রবীন্দ্রনাথ ঠাকুর সেই পরিবারের ছেলে হয়ে খুব ছোট্টবেলায় স্কুলে ভর্তি হয়েছেন, কিন্তু স্কুলের গণ্ডিবদ্ধ জীবন তার ভালো লাগতো না। তাই তিনি বাড়িতে গৃহশিক্ষকের কাছে লেখাপড়া শিখেছিলেন। কৈশোর থেকে তিনি কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস প্রভৃতি লিখতে শুরু করেন। বিভিন্ন ধরনের রচনায় তার খ্যাতি দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে 1913 খ্রিস্টাব্দে তিনি বিশ্বের শ্রেষ্ঠ সম্মান নোবেল পুরস্কার লাভ করেন। বীরভূম জেলার বোলপুরের কাছে শান্তিনিকেতনে তিনি একটা আদর্শ বিদ্যালয় স্থাপন করেন। সেই বিদ্যালয়টি বর্তমানে বিশ্বভারতী নামে সর্বত্র পরিচিত। তিনি যে অসংখ্য গান রচনা করে গিয়েছেন সেগুলি রবীন্দ্রনাথের নামে পরিচিত। আমাদের দেশে জাতীয় সঙ্গীত গণমন অধিনায়ক ও জয় হয়ে সঙ্গীতটি রচনা তারই। এই প্রতিভাময় মহাকবির দেহাবসান হয় ইংরেজি 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, বাংলা 1348 খ্রিস্টাব্দে 48 সালের 22শে শ্রাবণ। তোমরা এতক্ষণ ধরে আমার যে ভিডিওটি দেখেছো, ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা এই ভিডিওতে যে যত প্রশ্ন দেখেছো সকল প্রশ্ন ভালো করে উত্তর দেবে আশা করি। আমার পরের ভিডিওতে আমি আবার সেট নম্বর 2, 3 এভাবে করে দেব। হ্যাঁ, সমস্ত সেট যদি ভালো করে পড়ো তোমরা 100তে 100% নম্বরেই পরীক্ষায় কমন বাঁধবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে তোমাদের অবশ্যই বলবো লাইক, কমেন্ট, শেয়ার করবে। কারণ তোমাদের একটু লাইক বা কমেন্ট যখন করবে তখন আমারই ভালো লাগে পরবর্তী ভিডিও দিতে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে তোমাদের পরীক্ষা আরও ভালো হোক।